একটা সরু নীল রেখা ম্যাপের দিকে তাকালে এটাকে হয়তো তুমি গুরুত্বই দেবে না, কারণ এটা কোনো বিশাল মহাসাগর নয়। কিন্তু এই সামান্য কয়েক মাইল জলই নিয়ন্ত্রণ করছে আপনার পকেটের টাকা, আপনার গাড়ির জ্বালানি আর আপনার শহরের আলো। এটা হলো পৃথিবীর হৃৎপিণ্ডের প্রধান ধমনীগুলোর মধ্যে একটা, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ ভঙ্গুর জলপথ। এর নাম হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ। একটা সরু করিডোর যা ইরান আর ওমানকে আলাদা করে রেখেছে, কিন্তু পুরো পৃথিবীকে এক সুতোয় বেঁধে রেখেছে। অথচ 2026 সালে সেই একটা দিন যা সবকিছু চিরতরে বদলে দিল। এই একটা তারিখ যা ইতিহাসের কথায় লেখা থাকবে। 28শে ফেব্রুয়ারি 2026। সেই সকালে বিশ্বব্যাপী এক নতুন এবং ভয়ানক বাস্তবতার মুখোমুখি হল। আমেরিকা বোমা নিক্ষেপ করলো মিনাব শহরের একটা স্কুলে, আর তার পরপরই পৃথিবীর অন্যতম এই ব্যস্ত জলপথটি হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। কোনো ঘোষণা ছাড়াই বিশ্বের জ্বালানি সরবরাহের ভাল্বটি কেউ যেন শক্ত করে বন্ধ করে দিল। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? এই এরিয়া দখলের কোনো যুদ্ধ ছাড়াই কিভাবে এই জলপথ স্তব্ধ হয়ে যেতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানবো এর পিছনের কাহিনী। হরমুজ প্রণালীর গুরুত্ব বুঝতে হলে আমাদের প্রথমে এর ভূগোলের দিকে তাকাতে হবে। পারস্য উপসাগর থেকে বের হওয়া এটা একটি মাত্র পথ। প্রতিদিন বিশ্বের মোট খনিজ তেলের 20% এই সরু পথ দিয়ে সাপ্লাই হয়। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেলের বেশি তেল আর বিশ্বের মোট এলএনজি বা তরল প্রাকৃতিক গ্যাসের 35% এই পথ দিয়ে যায়। এই প্রণালীটি মাত্র 33 কিলোমিটার চওড়া। কিন্তু সমস্যা সেখানে নয়, বড় বড় জাহাজ চলাচলের জন্য যে গভীর জলপথ বা শিপিং লেনের প্রয়োজন সেটা মাত্র 3 কিলোমিটার চওড়া। এই সরু লেনের একদিকে ইরান আর অন্যদিকে ওমান। বিশ্বের বড় বড় সব সুপার ট্যাঙ্কার যেগুলো দৈর্ঘ্য 300 মিটারের ও বেশি, সেগুলো অত্যন্ত সতর্কতার সাথে এই এরিয়া পার করতে হয়। এখানে ভুলের কোনো অবকাশ নেই, কারণ একটা ছোট্ট দুর্ঘটনা পুরো পৃথিবীর অর্থনীতিকে পাশের ঘরের মতো ভেঙে দিতে পারে। 2026 সালের শুরুর দিকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা যখন তুঙ্গে, তখন কেউ কল্পনাও করেনি এই আঘাতটি আসবে এভাবে। ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করা এবং তাদের পারমাণবিক স্থাপনার উপর হামলার পর উত্তেজনা আগ্নেয়গিরির মতো ফুটছিল। এরপর ইরান ঘোষণা করলো এই পথ দিয়ে আর কোনো জাহাজ চলাচল করতে দেবে না। অনেকে ভেবেছিল এটা হয়তো কেবল একটা সামরিক অবরোধ হবে। মানুষ ভেবেছিল সমুদ্রের বুকে মাইন বিছানো হবে বা যুদ্ধ জাহাজের সঙ্গে লড়াই চলবে। কিন্তু বাস্তব ছিল আরো অনেক বেশি জটিল। ইরান সরাসরি কোনো সামরিক দেওয়াল তুলল না, তারা ব্যবহার করলো এক অদৃশ্য অস্ত্র, ইন্স্যুরেন্স মার্কেট। ইরানের রেভলিউশনারি গার্ড যখন মাত্র 3টে ট্যাঙ্কারে ড্রোন হামলা চালালো, তখন পুরো ইন্স্যুরেন্স মার্কেট আতঙ্কে কেঁপে উঠল। সমুদ্রপথে জাহাজ চালানোর জন্য যে সুরক্ষা প্রয়োজন, সেই বীমা কোম্পানিগুলো হঠাৎ করে তাদের হাত গুটিয়ে নিল। যুদ্ধের ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রিমিয়ামের দাম রাতারাতি দ্বিগুণ হয়ে গেল। প্রতিটি যাত্রার জন্য জাহাজ মালিকদের বাড়তি $2.5 লাখ গুনতে হচ্ছিল। কিন্তু 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠল। বিশ্বের প্রধান বীমা কোম্পানিগুলো ঘোষণা করলো তারা হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী কোনো জাহাজের দায়ভার নেবে না। এর ফলে বিশ্বের 5টি বড় বড় কন্টেনার শিপিং এর মধ্যে 4টি, যেমন মায়েস্ক, হাপাগলয়েড, এমএসসি এবং সিএমএ-সিজিএম, তাদের কার্যক্রম বন্ধ করে দিল। কোনো যুদ্ধ জাহাজ বা মাইনের প্রয়োজন হলো না। কেবলমাত্র ইন্স্যুরেন্স মার্কেটকে অস্ত্র বানিয়ে এই প্রণালী বন্ধ করে দেওয়া হলো। এই বন্ধের প্রভাব পড়লো খুবই মারাত্মক। বিশ্বজুড়ে তেলের দাম আগুনের মতো বাড়তে শুরু করলো। গোল্ডম্যান স্যাক্স তাদের পূর্বাভাসে তেলের দাম ব্যারেল প্রতি $10 বাড়িয়ে দিল। বিশ্লেষকরা সতর্ক করল, এই সংকট যদি চলতে থাকে তাহলে তেলের দাম $150 গিয়ে ঠেকবে। এটা ছিল 1973 সালের আরব তেল নিষেধাজ্ঞার চেয়েও 3 গুণ বেশি ভয়াবহ। ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম মাত্র 72 ঘন্টার মধ্যে মেগাওয়াট প্রতি 30 ইউরো থেকে বেড়ে 60 ইউরোতে ছাড়িয়ে গেল। ইরাকের মতো দেশগুলো যারা তাদের তেলের 100% রপ্তানি এই প্রণালীর উপর নির্ভরশীল, তারা উৎপাদন পুরোপুরি বন্ধ করতে বাধ্য হলো। কাতার এনার্জি তাদের বিশাল এলএনজি উৎপাদন বন্ধ করলো, কারণ তাদের স্টোরেজ বা জমানোর জায়গায় শেষ হয়ে গেছে। এর ফলে একটি দেশের পুরো অর্থনীতি যেন ফ্রিজ হয়ে গেল। অন্যদিকে পাকিস্তান তাদের দেশের পিক আওয়ারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনা করল, যাতে জ্বালানির এই আকাশ ছোঁয়ার দাম সামাল দেওয়া যায়। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় 3000 জাহাজ সাগরের মাঝখানে আটকা পড়ল। তাদের সামনে কোনো বিকল্প ছিল না। কিন্তু এই অশান্ত জলরাশির নিচে আর রুক্ষ পাহাড়ের আড়ালে লুকিয়ে আছে এক অন্য জগৎ, যেখানে জিওপলিটিক্স বা তেলের দামের চেয়েও বড় সত্য হলো প্রকৃতি আর হাজার হাজার বছরের সংস্কৃতি। হরমুজ দ্বীপ, যাকে বলা হয় রেইনবো আইল্যান্ড। আপনি কি কখনো এমন কোনো সমুদ্র সৈকত দেখেছেন যার বালি রক্তের মতো লাল? হরমুজ দ্বীপের মাটি আয়রন অক্সাইডে এতটাই সমৃদ্ধ যে এর পাহাড় থেকে শুরু করে সমুদ্রের ঢেউ পর্যন্ত সবকিছুই টকটকে লাল দেখায়। স্থানীয় মানুষ এই লাল মাটিকে কেবল দেখার বস্তু হিসাবে নয়, বরং দৈনন্দিন জীবনে মশলা হিসাবেও খাবারে ব্যবহার করে। এটা পৃথিবীর একমাত্র জায়গা যেখানে আপনি হয়তো পাহাড়ের স্বাদও নিতে পারবেন।
এই দ্বীপের প্রত্যেকটি স্তরে লুকিয়ে আছে 70টির বেশি খনিজ পদার্থ। উৎসবের সময় শিল্পীরা এই রঙিন বালি দিয়ে মাটির বুকে বিশাল নকশা তৈরি করে। আর এর পাশেই দাঁড়িয়ে আছে 500 বছরের পুরনো পর্তুগিজ দুর্গ। প্রখর সূর্যের তাপ থেকে বাঁচতে পর্তুগিজরা এখানে মাটির নিচে গির্জা তৈরি করেছিল। এই রুক্ষ পাহাড় আর গরম বালির নিচে যখন বিশ্বের শক্তিশালী দেশগুলো যুদ্ধের ছক কষছে, তখন এই দ্বীপগুলো নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইতিহাসে। হরমুজের পাশে অবস্থিত কিসাম দ্বীপ, এটা পারস্য উপসাগরের বৃহত্তম দ্বীপ। এখানে সময় যেন কয়েক শতাব্দী আগে থমকে গেছে। কিসামের লাফট গ্রামে গেলে আপনি দেখতে পাবেন অদ্ভুত এক স্থাপত্য, যেটাকে স্থানীয় ভাষায় বলা হয় বাদগির বা উইন্ড ক্যাচার। মরুভূমির প্রচণ্ড গরমের মধ্যে ঘর ঠান্ডা রাখার জন্য প্রাচীন প্রযুক্তি আজও কাজ করে যাচ্ছে। কিসামের মানুষ আজও কাঠের জাহাজ বা লেঞ্জে তৈরি করে, কোনো আধুনিক নকশা বা কম্পিউটারের সাহায্য ছাড়াই। বাবা থেকে ছেলের মধ্যে আসা এই স্মৃতিশক্তি নির্ভর জাহাজ তৈরির কৌশলকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিও দিয়েছে। এখানকার মহিলারা মুখে এক বিশেষ ধরনের মুখোশ পরে থাকে, যাকে বলা হয় বোরঘে। এই মুখোশগুলো দেখতে অনেকটা গোঁফের মতো। ইতিহাস বলে প্রাচীনকালে আক্রমণকারীদের মনে ভয় ধরাতে এবং নিজেদের যোদ্ধা হিসাবে জাহির করতে মহিলারা এই ছদ্মবেশ নিত। কিসমের স্টার্স ভ্যালি বা নক্ষত্র উপত্যকা নিয়ে এক অদ্ভুত প্রচলিত কথা আছে। ওখানকার স্থানীয় মানুষেরা বিশ্বাস করে বহু আগে একটা তারা আকাশ থেকে খসে পড়ে এই উপত্যকা তৈরি হয়েছিল। সূর্যাস্তের পর যখন এই উপত্যকায় অদ্ভুত সব শব্দ শোনা যায়, তখন আজও গ্রামের মানুষ সেখানে যেতে ভয় পায়, মনে করে সেখানে কোনো অশরীরী আত্মা বা জিনদের বাস। সংকট যখন চরমে পৌঁছালো, তখন বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ শুরু হলো। আমেরিকা তাদের নৌবাহিনী পাঠিয়ে জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে আসার চেষ্টা করল। 1940 দশকের অপারেশন আর্নেস্ট উইন এর স্মৃতি যেন আবার ফিরে এল, কিন্তু এবারের চ্যালেঞ্জ ছিল অন্যরকম। ইরানের কাছে হাজার হাজার ফাস্ট অ্যাটাক বোট আর কয়েক হাজার সামুদ্রিক মাইন ছিল। মার্কিন নৌবাহিনী স্বীকার করলো যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রতিটি বাণিজ্যিক জাহাজকে 24 ঘন্টা পাহারা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এর ফলে বাণিজ্যের পথ বদলে গেল। জাহাজগুলো হরমুজ প্রণালী এড়িয়ে আফ্রিকার কেপ অফ গুড হোপ হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে শুরু করলো। এতে প্রতি যাত্রায় বাড়তি 15 দিন সময় আর প্রায় $50 লাখ পর্যন্ত খরচ বেড়ে গেল। কিন্তু এই সংকটে কেউ কেউ লাভবানও হল। যখন উপসাগরীয় দেশগুলো থেকে তেল আসা বন্ধ হয়ে গেল, তখন এশিয়ার দেশগুলো রাশিয়ার তেলের দিকে ঝুঁকে পড়ল। নরওয়ে, ব্রাজিল বা গায়ানার মতো আটলান্টিক অঞ্চলে তেল উৎপাদনকারী দেশগুলো হঠাৎ বিশ্ববাজারে অপ্রতিরোধ্য হয়ে উঠল। এই সংকট চীন এবং ভারতের মতো ডেভেলপিং অর্থনীতির দেশগুলোর জন্য এক পরীক্ষা ছিল। তারা বুঝতে পারলো যে বিদেশের তেলের উপর এই অতি নির্ভরশীলতা তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। চীনের উপর এই সংকটের প্রভাব ছিল সবচেয়ে বেশি, কারণ তাদের জ্বালানির 70% আসে এই পথ দিয়ে। ফলে তারা এক দীর্ঘমেয়াদী এবং বিপ্লবী পরিকল্পনা গ্রহণ করলো। চীন এবং ভারত দুই দেশই 2027 সালের মধ্যে অতিরিক্ত 200 গিগাওয়াট সোলার ইলেকট্রিক উৎপাদনের পরিকল্পনা ঘোষণা করলো। কয়েক দশকের জলবায়ু কূটনীতি যা করতে পারেনি, হরমুজের মাত্র কয়েক সপ্তাহের বন্ধ সেটা করে দেখাল। জ্বালানি স্বাধীনতা আর কেবল পরিবেশ বিষয় নয়, এটা হয়ে উঠল জাতীয় রাষ্ট্র মর্যাদার প্রশ্ন। পৃথিবীর জ্বালানি মানচিত্র চিরতরে বদলে যেতে শুরু করলো। নতুন নতুন পাইপলাইন আর বন্দর তৈরি হতে লাগলো, যা বিপজ্জনক জলপথকে এড়িয়ে সরাসরি আটলান্টিক বা অন্যান্য উন্মুক্ত মহাসাগরে গিয়ে মিশবে। মরক্কো দাখলা পোর্ট এবং নাইজেরিয়া মরক্কো গ্যাস পাইপলাইন, এই সব কিছু ছিল হরমুজ সংকটের সরাসরি ফলাফল। 2026 সালের এই সংকট আমাদের শিখিয়ে দিয়ে গেল যে আধুনিক সভ্যতা আসলে কতটা ঠুনকো। আমরা নিজেদের যতই উন্নত ভাবি না কেন, পৃথিবীর এক প্রান্তের একটা সরু জলপথের নিয়ন্ত্রণ আমাদের পুরো জীবনযাত্রাকে অচল করে দিতে পারে। হরমুজ প্রণালী আজ কেবল একটা ভৌগোলিক নাম নয়, এটা বিশ্ব অর্থনীতির এক মরণ ফাঁদ। এখানকার লাল মাটির পাহাড়, হাজার বছরের পুরনো লেঞ্জে জাহাজ আর রহস্যময় নক্ষত্র উপত্যকার আড়ালে ঢাকা পড়ে আছে মানুষের সীমাহীন লোভ আর ক্ষমতার লড়াই। সামরিক শক্তি দিয়ে হয়তো সাময়িকভাবে এই পথ খুলে রাখা সম্ভব, কিন্তু যে আস্থার সংকট তৈরি হয়েছে তা সহজে ঠিক করা সম্ভব নয়। আজ যখন আমরা তেলের দামে অস্থির হই বা কোনো বিদ্যুৎ সংকটে ভুগি, তখন আমাদের মনে রাখা উচিত সেই সরু করিডোরের কথা, যেখানে পৃথিবীর 20% সম্পদ প্রতিনিয়ত এক অনিশ্চিত যুদ্ধের ছায়া নিচে যাতায়াত করে। হরমুজ প্রণালী কেবল পানি আর পাহাড়ের সমষ্টি নয়, এটা মানুষের উচ্চাকাঙ্ক্ষা, ভয় এবং টিকে থাকার এক নিরন্তর লড়াইয়ের নাম। হয়তো কোনো একদিন এই প্রণালীতে শান্তির সুবাতাস বইবে, হয়তো সমুদ্রের ঢেউ আর রক্তের মতো লাল দেখাবে না, কিন্তু ইতিহাসের এই ক্ষত মুছে যাবে না। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে ভূগোলই আমাদের ভাগ্য নির্ধারণ করে দেয়। হরমুজ আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর শক্তি কোনো আকাশচুম্বী দালান বা বিশাল সেনাবাহিনীতে নয়, বরং লুকিয়ে আছে প্রাকৃতিক এই ছোট ছোট নাড়ির স্পন্দন।
এই সরু পথটি আজ এক নীরব সাক্ষী, সভ্যতা গড়ার আর এক নিমেষেই ধ্বংস করে দেওয়া। হরমুজ প্রণালী কেবল মানচিত্রের রেখা নয়, এটা হয়ে উঠেছে আধুনিক বিশ্বের এক ভঙ্গুর অস্তিত্বের প্রতীক, যেখানে একটা সামান্য ঢেউই পুরো পৃথিবীকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।